একাত্তরের 17 ডিসেম্বর কিশোরগঞ্জে মুক্তিবাহিনী ও হিন্দুস্তানি সেনার সম্মিলিত আক্রমণের মুখে প্রচণ্ড প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে রাজাকার, আলবদর, মুজাহিদ ও পুলিশের মৃত্যুকামী সদস্যরা। 16 ডিসেম্বরে হিন্দুস্তানের হাতে পাকিস্তানি বাহিনী অস্ত্র সমর্পণের পর যে বিজয় সূচিত হয়েছে, কিশোরগঞ্জের প্রতিরোধ যেন তা কলঙ্কের তিলক। অসংখ্য সেল প্রতিনিয়ত এসে পড়ছে শহরের বিভিন্ন অবস্থানে। দালানগুলোর ইট খসে খসে পড়ছে। হতাহতের খবরও আসছে বিভিন্ন দিক থেকে। গুলি, অজস্র গুলি, বৃষ্টির মতো গুলি। তবুও কারো দুঃসাহসে চিড় ধরেছে বলে মনে হয় না। প্রতিরোধের প্রচণ্ড নেশায় উন্মত্ত সকলে। কিশোরগঞ্জের এই প্রতিরোধকে বিশাল সমুদ্রের ছোট একটি ঢেউ অথবা বুদবুদ, কোনটি বলবো সেটা আমার জানা নেই। ঝঞ্ঝা অথবা ঝোড়ো হাওয়ার উন্মত্ততা শেষ হয়েছে নিয়াজির আত্মসমর্পণের পরে, অর্থাৎ আগের দিন। কিন্তু কিশোরগঞ্জে ঝড় তখনও প্রচণ্ড লড়াই। আমি জানি এর শেষ কোথায়। রসদের পরিমাণও আমার জানা। সরবরাহের সম্ভাবনা আর কোনোদিনই আমাদের সামনে আসবে না। আমার জানবাজ সহকর্মীদের সামনে পশ্চাৎ অপসারণ অথবা আত্মসমর্পণের কথা বলবার দুঃসাহস আমার নেই। ভয়ঙ্কর দুশ্চিন্তা, এতগুলো জীবনের ঝুঁকি, অন্তহীন অনিশ্চয়তার মধ্যে আমার আপোষহীন সিপাহীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছে। আমি উল্কার মতো ছুটে বেড়াচ্ছি এক বাংকার থেকে আরেক বাংকারে, এক ট্রেঞ্চ থেকে আরেক ট্রেঞ্চে, এক অবস্থান থেকে আরেক অবস্থানে। সবার একই ভাষা, সেই 1400 বছর আগের কারবালার ভাষা, যে ভাষায় হজরত হোসেনের প্রতি তার সহগামীরা আনুগত্য ব্যক্ত করেছিলেন। উৎকণ্ঠা কারণেই সবার চোখে আর চাউনিতে অব্যাহত লড়াইয়ের দীপ্ত শপথ ঠিকরে বেরোচ্ছে। আমার মন থেকে দুশ্চিন্তার কালো মেঘ ধীরে ধীরে অপসারিত হচ্ছে। আমার সহকর্মীদের মৃত্যুকে হাসিমুখে বরণ করার ইচ্ছার মধ্যে আমি হারিয়ে যাচ্ছি। 1400 বছর পর কারবালার নতুন দৃষ্টান্ত স্থাপনের জন্য আমার মনকে তৈরি করে ফেলেছি। বেলা গড়িয়ে এলো, সূর্যটা অস্তাচলে। গোধূলির রং আমি দেখছি। এই রঙে পৃথিবী এমন কোনোদিন দেখেছি বলে মনে হয় না। আকাশটা লালে লাল, সূর্যটার বুক বিদীর্ণ হয়ে রক্তক্ষরণ হচ্ছে। আহত সূর্যের গোঙানি যেন রণাঙ্গনে বিমূর্ত। মনে হয় রক্তাক্ত পথ দিয়ে সূর্যোদয় ঘটে, রক্তপিছল পথ দিয়ে সূর্যটা অস্তাচলে ঢলে পড়ে। দুনিয়ার মানচিত্রে পাকিস্তানের অভ্যুদয়, কত অজস্র জীবনের বিনিময়, কত খুন আর আগুনের পথ অতিক্রম করে মুসলমানরা পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে 200 বছরের গোলামির জিঞ্জির ছিঁড়েছে। মানচিত্রের একটা দিক থেকে পাকিস্তানের চিহ্ন মুছে ফেলতে তেমনি রক্ত ঝরবে, এটাই স্বাভাবিক। মসজিদ থেকে আজান ভেসে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার মন মানসিকতা আবার যেন শানিত হয়ে উঠল। না, কোনো শক্তির কাছে নয়, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করাই আমাদের মঙ্গল। পানি নিয়ে অজুতে বসলাম। অন্তহীন ভাবনা। এই জাতির অনাগত অনিশ্চিত ভবিষ্যতের কথা কল্পনা করে আমার দুচোখ ফেটে পানি গড়িয়ে এলো। অশ্রু আর অজুর পানিতে একাকার হয়ে গেল আমার মুখমণ্ডল। আল্লাহর দরবারে হাত তুললাম। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, ইয়া জাজা ও সাজার মালিক, সমস্ত জাতিকে কতিপয় উচ্চাভিলাষী রাজনীতিক অন্ধ করে রেখেছে। আমার এই বেগুনাহ কওমকে রাজনীতিকদের গুনাহগারী সাজা দিও না। তোমার ঐশী আজাব থেকে এদের আশ্রয় দাও। প্রাণ ভরে নামাজ পড়লাম। তখন প্রত্যেকটি নামাজই মনে হতো আমার জন্য শেষ নামাজ। মাগরিবের নামাজের বেশ কিছুক্ষণ পর নিজামে ইসলামের পার্টির প্রধান, সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আতাহার আলী সাহেবের টেলিফোন পেলাম। তিনি তার জামিয়া ইমদাদিয়া থেকে আমাকে তলব করেছেন। আমি মোটেও বিলম্ব না করে তার কাছে ছুটে গেলাম। পৌঁছে দেখলাম মহকুমা অফিসের জনাব আব্দুর রহিম, মহকুমা পুলিশ অফিসার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসে রয়েছেন। আওয়ামী লীগের মহকুমা সেক্রেটারি অধ্যাপক জিয়াউদ্দিনকে দেখি আমি ভয়ঙ্কর মানসিক বিপর্যয় অনুভব করলাম। মাওলানা আতাহার আলী এই অঞ্চলের আধ্যাত্মিক নেতা। তিনি আমাদের অনেকের আপোষহীন প্রেরণার উৎস। তার শত শত অনুগামী এই প্রতিরোধ যুদ্ধে সক্রিয় অংশীদার। যাই হোক, আমি সালাম দিয়ে তার কোনো নির্দেশ, বক্তব্য অথবা পরামর্শের প্রত্যাশা করছিলাম। আমার যেন মনে হচ্ছিল তিনি কোনো এক আপোষ ফর্মুলায় উপস্থিত হয়েছেন। আমি দৃষ্টি অবনত করে বসে থাকলাম বেশ কিছুক্ষণ। মাথা উঁচু করে মাঝে মাঝে দেখছিলাম মাওলানা অপলকে তাকিয়ে রয়েছেন আমার দিকে। তার অশ্রুসজল সুকরুণ চাউনি আমাকে বিব্রত করছিল ভয়ঙ্করভাবে।
নীরবতা ভঙ্গ করে বললেন, আমিন, কুদরতের ফয়সালা আমাদের সপক্ষে নেই। ৫৪,০০০ বর্গমাইলের ৫-১০ বর্গমাইল প্রতিরোধের প্রাচীর দিয়ে বিভ্রান্তির জোয়ার আটকাতে পারবে না। আওয়ামী লীগ নেতারা আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে এসেছেন। আমি মনে করি রক্তক্ষরণের চাইতে অস্ত্র সংবরণই উত্তম। হক বাতিলের ফয়সালা আগামী দিনগুলোর জন্য রেখে দাও। তার এই বক্তব্যে অনেক বেদনা, অনেক অন্তর্জ্বালা আমি চোখ বন্ধ করে দেখতে পেলাম। মৌলানা আতাহার আলীর নির্দেশকে উপেক্ষা করার দুঃসাহস আমার নেই, কেননা শুরু থেকে আজ পর্যন্ত তিনি আমাকে ছায়া বিস্তার করে রেখেছেন। তার সহযোগিতায় এবং সৎ পরামর্শের সমস্ত অন্যায় অপকর্মের ভাগাড়গুলোকে আমি নির্মূল করতে পেরেছি। আমার এও বিশ্বাস ছিল যে তিনি কোনো অযৌক্তিক অন্যায় পরামর্শ দিতে পারেন না। এছাড়াও আমাদের এই বয়সটা আবেগ দ্বারা তাড়িত, আর তিনি এর বাইরে থেকে পরিস্থিতিকে সঠিকভাবেই দেখছেন। আমি তার নির্দেশ মেনে নিলাম সহজভাবে। আমি মোটেও দেরি না করে মাওলানা আতাহার আলী সাহেবকে তার নির্দেশ পালনের প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলাম। দেখলাম অধ্যাপক জিয়াউদ্দিন প্রচণ্ড আক্রোশে আমার দিকে চেয়ে আছে। ফিরে এলাম আমার ডেরায়। স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন অবস্থান থেকে সমস্ত গ্রুপের কমান্ডারকে ডেকে পাঠালাম। পরামর্শে বসলাম। অনেকেই শেষ অবধি যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করল, কিন্তু এর শেষ কোথায়? আমি বোঝানোর চেষ্টা করলাম, রক্তাক্ত পরিণতি ছাড়া এর আশাব্যঞ্জক কোনো দিকই অবশিষ্ট নেই। আমি আরও বললাম, মাওলানা আতাহার আলী যুদ্ধবিরতির সপক্ষে সুপারিশ করাতে তার অনুসারী মুজাহিদরা রণে ভঙ্গ দেবে। এছাড়াও গুলির মজুদ নিঃশেষের পথে। এই নিয়ে হয়তোবা কয়েক ঘন্টা অথবা কয়েকদিন লড়তে সক্ষম হব, কিন্তু তারপরে যদি সাহায্যের হাত সম্প্রসারিত করে কোনো বাহিনীর এগিয়ে আসার সম্ভাবনা থাকত, তাহলে যে কোনো ঝুঁকি নেওয়া সঙ্গত মনে করতাম। বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম, সময় ও সুযোগ মতো যে যখন পারে আমার জানবাজ যোদ্ধারা রণাঙ্গন পরিত্যাগ করবে। আমাদের একটা সুবিধা ছিল যা পশ্চিম পাকিস্তানিদের ছিল না, তা হলো গণ আবরণে গা ঢাকা দেওয়ার সুবিধা। যেহেতু আমাদের ভাষা, বর্ণ, পোশাক আশাক এবং চলাফেরার ব্যাপারে প্রতিপক্ষদের সাথে কোনো ব্যবধানই ছিল না, সবাই মোটামুটিভাবে যুদ্ধকে এড়িয়ে নিজ নিজ দায়িত্বে রণাঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্তে উপনীত হওয়া সত্ত্বেও রাত 10টা নাগাদ মাওলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ইমদাদুল হক এবং শহীদুল্লাহ আমাকে না জানিয়ে মুজাহিদ, রাজাকার, আলবদর ও শহরের অতি উৎসাহী মানুষদের নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার সপক্ষে রাস্তায় রাস্তায় মিছিল বের করে। দেখলাম ইসলামের সৈনিকদের আত্মোৎসর্গ করার উদ্দীপনা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমার সহকর্মী অসংখ্য তরুণ প্রাণীর করুণ পরিণতির কথা ভেবে আমার বুক চাপড়াতে ইচ্ছা করছিল। ক্রমশই আমরা অসহায়ত্বের দোরগোড়ায় জড়িয়ে গেলাম। আমাদের দুর্জয় বন্দুকের নল ধীরে ধীরে বোবা হয়ে গেল। 18 তারিখ সকালে ইমদাদুল হক এবং শহীদুল্লাহকে মুক্তিফৌজরা নির্মমভাবে হত্যা করল। অন্যদিকে রাত্রেই আরেক প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। রাজাকার প্রধান মাওলানা মহিউদ্দিন আজমি সম্ভবত মুক্তিবাহিনীর সহানুভূতি পাওয়ার প্রত্যাশায় এক অতি উৎসাহী ভূমিকা নিলেন। জামিয়া এমদাদিয়া থেকে মাইক নিয়ে মাওলানা আজমি সর্বত্র ঘোষণা দিলেন যে আগামীকাল মুক্তিফৌজ অমুক অমুক সড়ক দিয়ে প্রবেশ করবে। আমাদের ভাইরা তাদের প্রবেশপথে কোনো বাধার সৃষ্টি না করে অভিনন্দন জানাবে এবং শহীদি মসজিদের সম্মুখভাগে আমাদের বাহিনী অস্ত্র সমর্পণ করবে। চুক্তিমতো কাউকে গ্রেপ্তার করা হবে না, এমনকি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। মাওলানা আজমির এই ঘোষণাও ছিল আমার নির্দেশের বাইরে। মাওলানা আজমি হয়তো পরিস্থিতির চাপে বিদিশা হয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতিশ্রুতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের প্রতিশ্রুতির মতো ভেবে বসেছিলেন, কিন্তু এর পরিণতি শুভ হল না। শহরে ঢুকে মুক্তিফৌজদের প্রথম গুলি যার বুক বিদীর্ণ করল, তিনিই হলেন সেই মহিউদ্দিন আজমি। এছাড়াও মাওলানা হেদায়েতুল্লাহ সহ আরও 5-6 জনের শাহাদাতের খবর আমার কাছে এসে পৌঁছাল। ওদিকে রাত্রে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতিশ্রুতির প্রেক্ষিতে একটি খসড়া চুক্তিপত্র প্রণয়ন করা হয়। এতে আওয়ামী লীগের পক্ষ থেকে মহকুমা আওয়ামী লীগ নেতা ডক্টর মাজহারুল হক এবং আমাদের পক্ষ থেকে আমি স্বাক্ষর দান করি। আমাদের প্রতি ডাক্তার সাহেবের ছিল অন্তহীন সহানুভূতি। আত্মীয় পরিজন, জামায়াত নেতৃবৃন্দ ও আরও অনেকেই আমার সাথে সাক্ষাৎ করে নিশ্চিত মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করা থেকে বিরত থাকার উপদেশ দিলেন। তারা বললেন নিরাপদ আশ্রয়ে আমাকে সরে যাওয়ার জন্য। জাতীয় বৃহৎ স্বার্থ ও ভবিষ্যতে ইসলামী আন্দোলনের জন্য আমার জীবন রক্ষার প্রয়োজনীয়তার কথা বারবার উল্লেখ করলেন। এ সত্ত্বেও আমার মন সাড়া দিল না মোটেও, কেননা আমার শত শত জানবাজ সহকর্মীদের অনিশ্চিতের মধ্যে ফেলে যেতে বিবেক সায় দিল না। আমি আমার নিশ্চিত মৃত্যু জেনেও রয়ে গেলাম।
সকালে এলাকার ৩০ জন নেতৃবৃন্দ সহ ডাক্তার মাজহাবের সাহেবের বাসায় সমবেত হলাম। তার চোখে মুখে চিন্তা আর উদ্বেগের ছায়া, কিন্তু ম্লান হেসে বারবার তিনি আশ্বাস দিচ্ছেন। তার চাউনিতে দুশ্চিন্তার স্পষ্টতা দেখে মনে হলো সম্ভবত তিনি মুক্তি ফৌজদের উপর ভরসা করতে পারছেন না, কেননা তিনি শহর ঘুরে দেখে এসেছেন। মুক্তি ফৌজরা শত শত মানুষকে শহরে ঢুকে বর্বরচিতভাবে হত্যা করেছে। মনে হলো তিনি ভাবছেন তাকে উপেক্ষা করে তার আশ্রিত ব্যক্তিদের উপর হয়তোবা মুক্তি ফৌজ চড়াও হতে পারে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমাদের চাইতে সম্ভবত আপনি নিজেই অসহায়ত্ব বেশি অনুভব করছেন। আপনার অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও আপনি আপনার প্রতিশ্রুতি রাখতে পারবেন না। এর চেয়ে মুক্তি ফৌজ চড়াও হবার আগে আপনি আমাদেরকে হিন্দুস্তানি বাহিনীর কাছে সমর্পণ করে দিন। কিংকর্তব্য বিমূঢ় ডাক্তার সাহেব আমার কথা থেকে যেন সম্বিত ফিরে পেলেন। আমার কথাগুলো তার পছন্দ হলো। তাৎক্ষণিকভাবে তিনি ভারতীয় কর্মকর্তাদের নিকট টেলিফোন করলে সেনাবাহিনী এসে আমাদেরকে তাদের হেফাজতে নিল। তখন সম্ভবত বেলা 2টা হবে। হিন্দুস্তানি সৈনিকরা আমাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাদের হেফাজতখানার দিকে নিয়ে চললেন। পথে মুক্তিবাহিনীর একটি দলের সাথে দেখা হলো। তারা সম্মানিত নেতা মাওলানা আতাহার আলীর পা ধরে সালাম করল। এদের অন্যতম ছিলেন ক্যাপ্টেন মতিউর রহমান। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত মেজর। যাই হোক, ইতিমধ্যে আমরা সরকারি হাই স্কুলে এসে পৌঁছালাম। এখানকার কমন রুমে সেনাবাহিনী হেফাজতে আমাদের রাখা হলো। আসরের সময় ন্যাপের একটা দলকে আমাদের অবস্থানের দিকে আসতে দেখলাম। এরা প্রত্যেকেই চাদর গায়ে দেয়া। কাছাকাছি এসে জিজ্ঞেস করল, আলবদর কমান্ডার কোথায়? আমি বেরিয়ে এলাম। আমার বাহিনীর গ্রুপ কমান্ডার জাকির ভাইকে ডেকে বাইরে আনা হলো। প্রত্যেকের চাদরের মধ্যে থেকে লোহার রড বেরিয়ে এলো। শুরু হলো লোহার রড দিয়ে নির্মম নির্যাতন। জাকির ভাইয়ের মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়ল। রক্তস্নাত হয়ে উঠলেন জাকির ভাই। আমার উপর চলতে লাগলো একই নির্যাতন। একজন আঘাতের পর আঘাত করে ক্লান্ত হলে আরেকজন শুরু করে। এভাবে ক্রমাগত নির্যাতনে আমার শরীর নেতিয়ে পড়ল। ডান হাতে পেলাম প্রচণ্ড আঘাত। জাকির ভাইয়ের মতো আমার মাথা হয়তো ক্ষতবিক্ষত হবে এমন আশঙ্কা করে আমি বাম হাতে লোহার রড চেপে ধরলাম। 3-4 জনে টানা হেঁচড়া করেও ওরা আমার হাত থেকে রড ছাড়িয়ে নিতে সক্ষম হলো না। ইতিমধ্যে হিন্দুস্তানি সেন্ট্রি এসে পড়ায় আমি নিষ্কৃতি পেলাম। ওদিকে আরেক দল হলের ভেতর প্রবেশ করে মাওলানা আতাহার আলী সাহেবের মাথা ফাটিয়ে দিল। তিনিও নিমিষে রক্তস্নাত হয়ে উঠলেন। আরেকজন নির্যাতন চালিয়ে অ্যাডভোকেট বদরুজ্জামানের হাত ভেঙে দিল। মুসলিম লীগ নেতা এমপি ও পৌরসভার চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল সাহেবের উপর ভয়ঙ্কর অত্যাচার চালানো হলো। এতে তার ডান হাত ভেঙে যায়। তার সুস্থ হতে অনেকদিন সময় লাগে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং জনপ্রিয় এমপি। সোলাইকার চেয়ারম্যান তারা মিয়া ও তার বড় ভাই বাদশা মিয়ার উপর নির্যাতন যেমন নিষ্ঠুর তেমনি ভয়াবহ ও মর্মান্তিক। উভয়েরই পুরুষাঙ্গ দড়ি দিয়ে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে সংযোগ করে সেটা পূর্ণ গতিতে চালিয়ে দেওয়া হয়। এর ফলে তাদের আত্মচিৎকার ও আহাজারিতে কারবালার ভয়াবহতা প্রকট হয়ে ওঠে। তাদের প্রস্রাবের সাথে রক্তক্ষরণ শুরু হয়। মোটের উপর আমরা সবাই সেই সব জাহিল, বুজদিল ও কাপুরুষের খেলার সামগ্রীতে পরিণত হই। রাত 11টা। ন্যাপের নেতৃবৃন্দকে আমাদের অবস্থানের চারিদিকে ঘোরাফেরা করতে দেখা গেল। ছাত্র ইউনিয়নের নেতা হান্নান মোল্লা আসগর ভাইয়ের কাছে এসে বলল, যা করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাদের পেতে হবে। সম্ভবত হান্নান মোল্লা আসগর ভাইয়ের ক্লাসমেট বলে সে তার উপর নির্লজ্জ আক্রমণ চালাতে পারেনি। অন্যদিকে মোমেনশাহী জেলা ন্যাপের সভাপতি কাজী আব্দুল বারী ও তার সহকর্মীরা বিভিন্ন কক্ষে প্রবেশ করে চিৎকার করে বলতে থাকে, অষ্টগ্রামের আমিন ও দৌলত মাওলানা কোথায়? হান্নান মোল্লা আমাদের কক্ষ থেকে জবাব দিল, না, এখানে নেই। এখানকার সকলেই শহরের। সম্ভবত সে আমাদের চিনত না। দৌলত মাওলানা আমার কানে কানে বললেন, আমিন, বলে ফেলি যে আমরা এখানে আছি। কাপুরুষের মতো লুকিয়ে থাকতে মন চাচ্ছে না। আমি তাকে নিষেধ করলাম। সবাই যেন নির্যাতন দেখে দেখে এবং মার খেয়ে খেয়ে মরিয়া হয়ে উঠেছে। কাজীবাড়িরা চলে গেল। পরে জানতে পারি অষ্টগ্রামে জনসভা করে তারা জনগণকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করেছে। কাল্পনিক স্বর্গরাজ্যের প্রত্যাশায় মাতাল মানুষগুলোর কাছ থেকে আমাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার সপক্ষে সম্মতি আদায় করেছে। রাত 11টার দিকে মাওলানা আব্দুল হালিম পাকুন্দিয়া ও ক্যাপ্টেন মতিউর রহমান এলেন। তারা উভয়ে মাওলানা আতাহার আলী সাহেবকে সহানুভূতি জানালেন। মাওলানা আব্দুল হালিম সাহেব তার গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, সম্ভবত মাওলানাদের মধ্যে পাকুন্দিয়া সাহিবই ভারতীয় বাহিনীর সহযোগী হয়েছিলেন, কিন্তু কেন তা আমার জানা নেই। তবে তার প্রতি কারো অশ্রদ্ধাও দেখিনি। ক্যাপ্টেন মতিউর রহমান আমার পরিচয় পেয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যে জামায়াত ইসলামীর ভূমিকা সোচ্চার, সেই জামায়াত কি করে ইয়াহিয়ার নিপীড়নে সহযোগী হতে পারল? তার ওই বক্তব্য থেকে আমার মনে হলো জামায়াতের অতীত কর্মকাণ্ডের ওপর ক্যাপ্টেন মতিউর রহমানের ধারণা স্বচ্ছ। অন্তত একটা ব্যক্তিকে আমি পেলাম সীমাহীন রাজনৈতিক ধূম্রজালের মধ্যেও যার অন্তরে রয়েছে সচেতন বিবেকের ক্ষীণ স্পন্দন। আমি জানি আজ নয়, সময়ের আবর্তে একদিন বিবেকের এই ক্ষীণ স্পন্দনই বেগবান হয়ে উঠবে। আমি কোনো জবাব না দিয়ে তার দিকে চেয়ে থাকলাম। এরপর এলেন সাবেক এসডিও খসরুজ্জামান। তার সম্বন্ধে কিছু বলা প্রয়োজন। 1970 সালে আমি যখন ভৈরব কলেজের ছাত্র এবং ভৈরব ইসলামী ছাত্র সংঘের সভাপতি, তখন এসডিও খসরুজ্জামান ভৈরব প্রেস ক্লাবের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেন, পাকিস্তান আন্দোলন অথবা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেম সমাজের কোনো ভূমিকা ছিল না। শুধু তাই নয়, তিনি আলেম সমাজকে পরগাছা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালান। আমি প্রেস ক্লাবের সদস্য হিসেবে প্রতিবাদ জানাই। যাই হোক, স্বাধীনতা আন্দোলন শুরু হলে জনাব খসরুজ্জামান কিশোরগঞ্জের ব্যাংকসমূহ লুট করে ভারতে পলায়ন করেন। তিনি আমার বন্দিকক্ষে প্রবেশ করে উত্তেজিতভাবে চিৎকার করে বলেন, আমিন কোথায়? আমি দাঁড়ালে তিনি বলেন, 2 পয়সার ইসলামের জন্য জেহাদ করেছিলেন, এখন আমার হাতে পিস্তল থাকলে গুলি করতাম। মাওলানা আতার আলী সাহেবের উদ্দেশ্যে বললেন, শিয়ালের কান্না কোথায় গেল? শিয়ালের কান্নায় পাকিস্তান রক্ষা হলো না? ঘৃণা হয় এদের মুখ দেখতে। এখানে উল্লেখ করা যেতে পারে যে জনাব খসরুজ্জামান ছাত্র সংগঠন NSF এর সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি মুজাফফর ন্যাপের সাথে জড়িত হন। সেই একই রাত্রে মুক্তিফৌজ আমার 500 টাকা আর হাতঘড়িটি নিয়ে গেল। এছাড়াও যার কাছে যা ছিল সবই তারা জোর করে ছিনিয়ে নিল। সকালবেলা আমরা হিন্দুস্তানি ফৌজদের জানালে তারা সেসব মুক্তিফৌজদের কাছ থেকে অপহৃত টাকা পয়সা ও জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু সেসব কোনোদিনই আর ফিরে আসেনি। আমরা জানতাম কোনোদিন ওসব আর ফিরে আসবে না। আন্দোলনের শুরু থেকে দিনে দিনে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যে লুট করার এক মানসিকতার সৃষ্টি হয়েছে, এমন কোনো জাদুর কাঠি নেই যা দিয়ে এই মানসিকতার আমূল পরিবর্তন করা সম্ভব। অবাঙালিদের সম্পদ লুট করার মধ্যে দিয়ে কর্মীদের বিবেককে কেড়ে নেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন সময় তারা গ্রামে গঞ্জের নিরীহ মানুষের সম্পদ লুট করে অগণিত কুমারী মেয়ের ইজ্জত। পক্ষান্তরে আমরা, বিশেষ করে আলবদরের কথা বলছি, সাধারণ কর্মীদেরকে কড়া দৃষ্টির মধ্যে রাখতাম। কোনো দুর্বলতা, কোনো অভিযোগ কোনোভাবে এসে পড়লে তড়িঘড়ি এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হতো। এমনকি আমাদের চোখের সামনে কারো দ্বারা কোনো অঘটন ঘটলে তার প্রতিকার করেছি আমরা নিজেরাই। একদিন ছাত্রলীগের ভিপি আফজাল জানিয়ে গেল, তার ভাষায়, বঙ্গবন্ধু ফিরে আসলে বিচার করা হবে, কাউকে আর মারা হবে না, তবে লড়াই করলেও আপনাদের ব্যাপারে কোনো নোংরামের দৃষ্টান্ত জানা নেই। অষ্টগ্রামের ফিরোজ সাহেবও অনুরূপ অভিমত ব্যক্ত করলেন। আহতদের আর্তনাদ, দুঃসহ যন্ত্রণা এবং সার্বক্ষণিক মানসিক চাপের মধ্যে একে একে 3টা দিন পেরিয়ে গেল। আমার মনে হতো যেন আমরা 16 ডিসেম্বর মরে গেছি। এখনকার নির্যাতনকে কবরের আজাব বলে আমার মনে হতে লাগলো। দলের পর দল এসে আমাদের উত্ত্যক্ত করতে লাগলো, জয় বাংলা বলার জন্য চাপ দিতে লাগলো। আমাদের কেউ চাপের মুখে সেই ঘৃণিত স্লোগান উচ্চারণ করেছিল কিনা আমার তা জানা নেই, তবে এই সংক্রান্ত একটি মর্মান্তিক ঘটনা আমাকে আজও পীড়া দেয়। বন্দিদশার 3য় রাত্রে, সম্ভবত 21শে ডিসেম্বরের রাত সেটি, মুক্তিফৌজের একটি দল এসে উপস্থিত হলো। আমাদের বন্দি জীবনের সাথে একজন অ্যাডজুটেন্টকে ধরে নিয়ে গেল আমাদের কাছ থেকে। যাবার সময় কান্না বিজড়িত কণ্ঠে বিদায় নিলেন তিনি। তার সেই বিদায়ী যে শেষ বিদায়, এমনটি ধারণা করেনি কেউ। পরে জানলাম, জয় বাংলা বলার জন্য তাকে চাপ দেওয়া হয়। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে ক্ষতবিক্ষত করা সত্ত্বেও জয় বাংলা উচ্চারণ করতে ব্যর্থ হয় নির্মম মুক্তিফৌজেরা। পক্ষান্তরে প্রতিটি বেয়নেটের চার্জের সাথে সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছিলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে তিনি শাহাদাতের ঐশী নেশায় বুঁদ হয়ে গেলেন চিরদিনের জন্য। আরও বেশ কটা দিন চলে গেলে অন্তহীন আজাবের মধ্যে। এরপর 2জন মুক্তিযোদ্ধা আমার কাছে আসলো, একজন সমুজ আলী আর অন্যজন গিয়াসউদ্দিন। এই গিয়াসউদ্দিন যুদ্ধ শুরু হওয়ার আগে ইসলামী ছাত্র সংঘের কর্মী ছিল। তার উপস্থিতি সেই আত্মিক সম্পর্কে টানে কিনা জানি না, তবে সে আমার জন্য অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক সংবাদ নিয়ে এসেছিল।
যেটা আমার না শুনলে বোধ হয় ভালো ছিল। তার কাছ থেকে জানলাম আমার ফুফা মধুমনসী, যিনি 25 বছর ধরে কখনো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কখনো সদস্য হয়ে দেশ সেবা করেছেন, তাকে হত্যা করা হয়েছে। ভগ্নিপতি আলাউদ্দিন মোল্লাকে এবং তার চাচাতো ভাই মুর্তজারি মোল্লাকে গুলি করা হয়েছে। মামা আমান মেম্বার নিহত। ফুফাতো ভাই বাদশা মিয়াকেও বাঁচিয়ে রাখিনি। অন্য আরেকজন আত্মীয় জজ মিয়াও আর নেই। এছাড়া আরও অনেক প্রতিবেশীকে নির্মমভাবে হত্যার ইতিবৃত্ত বর্ণনা করে গেল গিয়াসউদ্দিন। আমি নির্বাক হয়ে শুনে গেলাম, যেন আমার কানে গলিত লোহা ঢেলে দিল। অসহ্য যন্ত্রণায় আমার দুচোখ বেয়ে ব্যথার অশ্রু গড়িয়ে পড়ল। আমার মনে হলো সম্ভবত ঘাতকেরা আমার সামনে দাঁড়িয়ে। আমার ধারণা এই হত্যার পেছনে সন্ত্রাসী বদর ও সুমজের সক্রিয় হাত ছিল।